ধন্যবাদ সারাফা। প্রথমেই লাস্টকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো এরকম সময় উপযোগী আলোচনা সভা করার জন্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আমি আমাদের সংস্কার কমিশনকে ধন্যবাদ জানাবো, আশা করি তামিম ভাই পৌঁছে দেবে আমাদের সবার কাছে, যে সুচিন্তিত এবং সুনির্দিষ্ট যে সুপারিশগুলো ওনারা করেছেন, যে বেশ কিছু দূর দেখার সুযোগ হয়েছে আমার, এবং তার মধ্যে অনেকগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্প্যাক্টফুল হবে যদি এগুলো ইমপ্লিমেন্টেশন করা যায়। এবং আরেকটা জিনিস বলবো যে কাজল ভাইয়ের বক্তব্য থেকে এতটুকু কিন্তু ক্লিয়ার যে যদি বারের এবং বেঞ্চের সৎ ইচ্ছে থাকে তাহলে কিন্তু অনেকগুলো সমস্যার সমাধানের দিকে কিন্তু আমরা দ্রুত এগিয়ে যেতে পারবো। কিন্তু আনফরচুনেট সবসময় হয়তো সৎ ইচ্ছেটা থাকে না, বা সৎ ইচ্ছেটাকে প্রাধান্য দেওয়া হয় না নানা কনসিডারেশনে। সো আশা করছি এই যে আমাদের কাছে একটা সুযোগ এসেছে সংস্কার করার, বিচার বিভাগের সংস্কার করার, সেই সুযোগটা আমরা ব্যবহার করতে পারবো। এবং ছোট ছোট যে সংস্কারগুলো, যেটা কথা তামিম ভাই এর আগে বললেন, যে যার জন্য আমাদের আইন সংশোধন করা বা সংবিধান সংশোধন করার হয়তো দরকার পড়বে না, যে চর্চাটাকে বদলাতে হবে, সেগুলো কিন্তু খুব দ্রুতই বাস্তবায়ন করা যাবে। এবং আশা করছি এই সুযোগটা নিয়ে আমরা সেগুলো বাস্তবায়নের দিকে এগিয়ে যাব। আরেকটা জেনারেল কমেন্ট আমি করতে চাচ্ছিলাম, কারণ আইন সংশোধনের কথা চলে এসছে, যেরকম জাজেস অ্যাপয়েন্টমেন্ট করার যে অধ্যাদেশটা জারি করা হয়েছে, তাছাড়া কিছুদিন আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে সংশোধন করা হলো, এগুলো থেকে হয়তো একটা জিনিস আমাদের গণনায় নিতে হবে, যে তড়িঘড়ি করে সংশোধন করলেই হবে না। সংশোধনগুলো করার আগে সকল স্টেক হোল্ডারদের সাথে অ্যাডেকুয়েট কনসালটেশনের মাধ্যমে সংশোধন করাটা উচিত, কারণ না হলে আইদার এরকম মামলা মোকদ্দমায় জড়িয়ে যাবে সেই সংশোধনীটা, বা বিতর্কিত হবে, বা বাস্তবায়নে নানা ধরনের সমস্যার সম্মুখীন হব আমরা। তারপরে আমাকে শুনে স্পেসিফিক যে প্রশ্নটা করলেন সারা আপা, এটাতে আমরা আইনজীবী হিসেবে আমি শুধু ভুক্তভোগী না, আবার এটার বেনিফিটও কিন্তু আমি নিয়েছি আনফরচুনেটলি, যে সিপি ফাইল করে বা রিভিউ পিটিশন ফাইল করে কোনো স্টে অর্ডার বা স্থগিতাদেশ নেই রায়ের এগেইনস্টে, কিন্তু তারপরেও ম্যাটারটা বিচারাধীন আছে বা সাবজুডিস আছে, এটা বলে কিন্তু রেগুলার বেসিসে আইনজীবীদের সুযোগ দিয়ে যাচ্ছে। আমি কিছু সুনির্দিষ্ট এক্সাম্পল দিই। ধরেন অর্থঋণ আদালতে আমি ব্যাংকের পক্ষে আইনজীবী, ডিফল্টার যে আছে সে কোনো না কোনো অজুহাতে কথায় কথায় আমরা যেটা দেখি, একটা অ্যাপ্লিকেশন দেয়, অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হয়, তার বিরুদ্ধে রিটে চলে আসে, এবং রিটে এসে একটা স্টে অর্ডার নিয়ে নেয় অর্থঋণ মামলাটা যাতে চলতে না পারে যতদিন রিটটা বিচারাধীন। আচ্ছা, স্টে অর্ডার নিলে তো ব্যাপারটা স্পষ্ট যে চলতে পারবে না যতদিন বিচারাধীন, কিন্তু সমস্যাটা হয় যে স্টে অর্ডার তো দূরের কথা, অনেক সময় দেখি মোশনেও হয়নি, কিন্তু একটা লয়ার সার্টিফিকেটের মাধ্যমে অর্থঋণ মামলা দিনের পর দিন অ্যাটলিস্ট মিনিমাম তো 3-4 মাস ঝুলিয়ে দিল। শুধুমাত্র এতটুকু বলতে হয় অর্থঋণ আদালতের সামনে গিয়ে যে আমরা রিট মামলা দায়ের করেছি, এটা কজ লিস্টে আছে, ধরেন কজ লিস্টে 500 নম্বর আইটেম আছে বা 300 নম্বর, এটা দিয়েই কিন্তু ইজিলি 3 মাস 4 মাস 6 মাস অনেক ক্ষেত্রে পার করে দেয়, আর মামলাটা চলতে পারে না। তো এই সুযোগটা যাতে নেওয়া না যায়, আমাদের পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস আমি দেখি যে রায়, হাইকোর্টের রায় হয়েছে, ধরেন আমাদের পক্ষে হয়েছে, অপর পক্ষ গিয়ে আপিল করেছে, সিপি ফাইল করেছে কিন্তু স্টে অর্ডার পায়নি। অপর পক্ষ যদি সরকার হয়, সেই ক্ষেত্রে ওই সরকারি মিনিস্ট্রি তারা বলে যে না, বিচারাধীন আছে ব্যাপারটা, আমরা এই অবস্থায় আগাবো না। এরকমও শুনেছি অনেকবার যে বিচারাধীন আছে কিন্তু স্থগিতাদেশ নাই, তাই বলে যদি আপনি না আগান, সেক্ষেত্রে তো আমাদের স্টে অর্ডারের কোনো মূল্য থাকে না, স্টে অর্ডারটা তো রিডান্ডেন্ট হয়ে যায়। তো এই জায়গাটা অ্যাড্রেস করতেই হবে, সেটা প্র্যাকটিস ডিরেকশনের মাধ্যমে করা যেতে পারে, যেটা সংস্কার কমিশনের সুপারিশেও চলে এসেছে, তাছাড়া রুলস এর অ্যামেন্ডমেন্টের মাধ্যমেও করা যেতে পারে। আমার মনে হয় না আইন সংশোধন করার প্রয়োজন হবে এই ব্যাপারে, কারণ জিনিসটা তো মানে অলমোস্ট কমন সেন্স, যে স্টে অর্ডারের পয়েন্টটা কি, যদি স্টে অর্ডার ছাড়াই স্টে এফেক্টিভলি স্টে হয়ে থাকে একটা ব্যাপার, কিন্তু এটা কিন্তু রেগুলারলি হচ্ছে।
সো এই প্র্যাকটিসটা থেকে বেরিয়ে আসতে হবে এবং এগুলো খুব সহজেই কিন্তু বাস্তবায়ন করা যাবে, যেটা আবারও বলছি যে প্র্যাকটিস ডিরেকশন বা রুল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তো এগুলো কিন্তু ইমিডিয়েটলি এরকম আরো অনেকগুলো রিফর্ম সুপারিশ আমি দেখলাম কমিশনের প্রস্তাবে, রিপোর্টে, প্রতিবেদনে, যেগুলো খুব সহজেই এই কয়েক মাসের মধ্যেই আমরা সংসদে বাস্তবায়ন করতে পারি এবং যেগুলোর ইম্প্যাক্ট বেশ বড় ধরনের হবে। এখানে আরেকটা কথা বলে শেষ করবো, আমি জানি আমাদের সময়ের হাতে বেশি নেই। এই যে লিফটের সমস্যা, বিজয় ৭১-এর সমস্যা, যেটা কাজল ভাই বললেন, এটা আপনারা একটু চিন্তা করে দেখেন, যদি পুরুষ আইনজীবীদের এই ব্যাপারে সমস্যা হয়, তাহলে নারী আইনজীবীদের ভোগান্তিটা কত দূর। আপনারা হয়তো ঠেলাঠেলি করে, মানে আপনারা বলতে আমাদের অডিয়েন্সে যারা পুরুষ আছেন, ঠেলাঠেলি করে ঢুকে যেতে পারে, সেটা তো একটা নারী আইনজীবী করতে পারবে না। তার মানে কি, যে আমি ওখানে আধা ঘন্টা, ৪০ মিনিট, ১ ঘন্টা দাঁড়িয়ে থাকবো? না হলে আমার ১০ তলা উঠতে হবে। আমার পক্ষে তো ১০ তলা ওঠা সম্ভব না, আমার ওই লেভেলের ফিটনেসও নেই। তারপর আরেকটা জিনিস, ওখানে লেখা আছে একটা সাইনবোর্ডে যে এখানে আইনজীবী ছাড়া কেউ ঢুকতে পারবে না। 80% ওখানে ক্লার্ক ভরা থাকে সব সময়। তাহলে একটা লেখে যখন দিয়েছেন, এরকম একটা সাইনবোর্ড ঝুলিয়ে যখন দিয়েছেন, এটা এনফোর্স করার জন্য হয়তো কাউকে থাকা উচিত। কারণ ওখানে দাঁড়িয়ে তো প্রতিদিন সকালে গলাবাজি করতে পারবো না ১০ জন ক্লার্কের সাথে বা ২০ জন বাইরে থেকে এসেছে বক্তাদের সাথে, এটা তো সম্ভব না। সবগুলো মানে প্রচুর, মানে আমরা কোম্পানি আইন প্র্যাকটিস করি, সব কোর্ট ওখানে, তারপর আগামী জানলে অনেক পড়তো ওখানে এখন। তো এই সমস্যার সমাধানটা আমাদের দ্রুত দরকার, একেবারে দ্রুত দরকার। যে লিটিগেন্টসদের অ্যাক্সেস টু জাস্টিস বাদ দেন, আমরা তো লয়াররাই কোর্ট পর্যন্ত পৌঁছতে পারছি না এখনো। এত বেসিক সমস্যা এই যুগে কেন হবে? আর এটা একটা তো পরিকল্পনার পরিচয় দেওয়া উচিত ছিল, প্ল্যানিং, সাম সর্ট অফ প্ল্যানিং। একটা বিল্ডিং করে দিয়েছে, এতগুলো কোর্ট বসিয়ে দিয়েছে, যে কিভাবে অ্যাক্সেস করব। বহুতল বিল্ডিং এর তো প্রথম প্রশ্নটাই হবে অ্যাক্সেস, সেটা তো নেই। এই বলেই আমি আজকে আমার বক্তব্য শেষ করবো। ধন্যবাদ।